এদিকে আহিয়ান আর রিহান চুপচাপ একটা বেঞ্চে বসে আছে। মৃদুল তিনজনের জন্য গরম গরম কফি নিয়ে আসলো। ইতিমধ্যে জোর করে ওদের থেকে মৃদুল সব কথাই জেনে নিয়েছে। আহিয়ান যে তার মামাতো বোনকে নিয়ে চুরি করে ডেটে গিয়েছে সেটা শুনেই মৃদুল হাসতে হাসতে বেঞ্চে শুয়ে গড়াগড়ি খেয়েছে কতক্ষণ। তারপর বন্ধুদের চোখ লাল দেখে মজা করতে করতে চলে গেছে কফি আনতে। তিনজন একসাথে বসে কফি খাচ্ছে। এটা ছাড়া আজকের মতো তাদের আর কোনো উপায় নেই হাতে। একটু দূরেই সকলে বসে আড্ডা দিচ্ছে। তারা আজকে সবাই কংলাক পাহাড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাঝেই উপস্থিত হলো আবির আর তানবীর। ওরা এসে সমস্ত ঘটনা জানালো। মেঘ ও বন্যা উদ্বিগ্ন হয়ে উঠে মেয়েদের কাছে যেতে চাইলে আবির নিষেধ করলো। জানালো ওদের আজকে আর ডিস্টার্ব করতে না, দুপুরে লাঞ্চ ওদের রুমেই পাঠিয়ে দেওয়া হবে। ওরা দুজনেই বরং আজকে রেস্ট করুক। রিহান ভ্রুকুচকে সকলের দিকে তাকিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, দেখছস মাইয়া মানুষ কত বড় চিটিংবাজ। কি অভিনয় রে ভাই। অভিনয় করে সবাইকে কনভিন্স করিয়ে দিল, আর আমরা এখানে দিনে দুপুরে মশা মারছি। মৃদুল হাসতে হাসতেই বলছে, আমার ভাবতেই ভালো লাগছে তোদের মতো দুইটা গরুকে ওরা বলদ বানিয়েছে। আহিয়ান এবার চোখ ছোট ছোট করে মৃদুলের দিকে তাকালো। তারপর হাসি হাসি মুখ করে সকলের দিকে তাকিয়ে টেবিলের নিচে বেচারা মৃদুলের হাত মুচড়ে ধরলো। ছেলেটা সকলের সামনে জোরে চিৎকারও দিতে পারছে না, আর নিজেকে ছাড়াতেও পারছে না। অবশেষে বাধ্য হয়ে আরেক হাতে নিজের এক কান ধরে বন্ধুদের সরি বলল, আর বলল মনে থাকবে এই জীবনে ওদের সামনে আর সত্যি কথা বলবে না। আহিয়ান ওর হাতটা ছেড়ে দিল। মৃদুল ওদের হালকা পাতলা গালি দিতে দিতে চলে গেল। রিহান এবার মুখ গম্ভীর করে বলল, দোস্ত পোলাটা কিন্তু মিথ্যা কথা কয় নাই। আহিয়া আর ত্রিধা কিন্তু সেই প্ল্যান করছে। আহিয়ান এবার ভাত নিয়ে বলল, একটা আমার বোন, একটা আমার বোন, দুইটাই আমার মতন ইন্টেলিজেন্ট। সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো কংলাং পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই পাহাড় যেন একেবারে আকাশ ছোঁয়া অনুভূতি দেয়। কংলাং পাহাড় থেকে পুরো সাজেক ভ্যালির এক প্যানোরামিক দৃশ্য চোখে ধরা দেয়। দূরে দূরে সারি সারি সবুজ পাহাড়, মেঘের ভেলা, আর ফাঁকে ফাঁকে দেখা যায় ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো। ভোরবেলায় কংলাং পাহাড় যেন এক স্বপ্ন রাজ্য। পাহাড়ের মাথায় দাঁড়ালে চারপাশে শুধু সাদা মেঘের সমুদ্র। কখনো মনে হয় আকাশের ভেতরে দাঁড়িয়ে আছি। সূর্য ওঠার সময় লালচে আভায় পাহাড়গুলো সোনালি হয়ে ওঠে। আবার সন্ধ্যায় সূর্য ডুবতে ডুবতে রঙিন আকাশে মায়াবী পরিবেশ তৈরি হয়। পাহাড়ের চূড়ায় আছে কংলাক পাড়া, যেখানে চাকমা ও লুসাই জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের কুঁড়ে ঘর, সরল জীবনযাপন আর পাহাড়ি আতিথেয়তা ভ্রমণকারীদের কাছে আলাদা এক অনুভূতির জায়গা। স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে ঘর বানায়, আর ছোট ছোট সবজি চাষ করে জীবন চালায়। এখানে দাঁড়িয়ে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, যা সাজেকের অন্যতম আকর্ষণ। চারপাশে নীরবতা, বাতাসে ঠান্ডা ছোঁয়া, আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য মিলে মনে হচ্ছে এটাই হয়তো পৃথিবীর স্বর্গ। খান পরিবারের সকলে এখানে এসে সকলে অনেক আবেগ আপ্লুত। দেখতে দেখতে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে। আবির, মেঘ, তানবীর, বন্যা, আদি, রাই, মিম, আরিফ, আইরিন সহ সকলে এখানে এসেছে। মৃদুল, আহিয়ান আর রিহান একসাথেই ঘুরছে। উষা, আদিবা আহিয়ানের কোলে চড়ে কংলান পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। উষা রিহানের হাত ধরে ছোট ছোট পায়ে হাঁটছে আর খিলখিলিয়ে হাসছে। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আহিয়ান বন্ধুদের উদ্দেশ্যে বলল, চল আমরা কটেজে ফিরে যাই, সেখান থেকে না হয় সন্ধ্যার সূর্যাস্ত দেখব। এবার ওর কথায় রিহান ও মৃদুল সায় দিল। ওরা এসে বড়দের জানালো ওরা কটেজে ফিরে যাচ্ছে। এই কথা শুনে আবির এগিয়ে এসে আহিয়ানার এর উদ্দেশ্যে বলল, কটেজে গিয়ে প্রথমেই যাবে আহিয়া ও ত্রিধার রুমে। ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখে পরে যাবে নিজের রুমে। আহিয়ান ভদ্র ছেলের মতন মাথা নাড়িয়ে বলল, আচ্ছা পাপা। তারপর ওরা আদিবা ও উষাকে ওদের মায়েদের কাছে রেখে রওনা হয় কটেজের উদ্দেশ্যে। এদিকে দুপুর 2টা পর্যন্ত আহিয়া ও ত্রিধা ঘুমিয়েছে। তারপর লাঞ্চ শেষ করে দুই বোন একসাথে আড্ডা দিচ্ছে। দেখতে দেখতে প্রায় বিকেল গড়িয়ে এলো। আহিয়া ত্রিধাকে নিয়ে রিসোর্টের বাগানে ঘুরতে যেতে চাইল, কিন্তু ত্রিধা বলল ওর এখন যেতে ইচ্ছে করছে না। আহিয়া যেন একাই যায়, কি আর করার। আহিয়া একাই কটেজ থেকে বের হয়ে বাগানের দিকে আসলো। আকাশে প্রচুর মেঘ জমেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, যার কারণে চারিদিকে শুধু মেঘের সমুদ্রই দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ দেখে আহিয়া অনেক খুশি হলো।
তার অনেক ইচ্ছে ছিল সাজেক এসে বৃষ্টি দেখবে। তার ভাগ্যটা সত্যি ভালো, তাই হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি দেখাও পাবে। রিসোর্টে ঢুকতে আহিয়ান, রিহান ও মৃদুলের নজর গেল বাগানের দিকে। দেখলো আহিয়া বাগানের ফুলগুলোকে ঘুরে ঘুরে দেখছে। আহিয়ান মনে মনে বলল, আহিয়া যদি এখানে থাকে তাহলে সাদা মুলা কই। তারপর 2 মিনিট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে রিহানের কাঁধে এক হাত রেখে বলল, তোরা দুইজন এখানে দাঁড়া, আমার বোনকে পাহারা দে, ওকে একদম ডিস্টার্ব করবি না, আমি ত্রিধার সাথে দেখা করে আসছি। মৃদুল চোখ ছোট ছোট করে তাকালো, তারপর আস্তে আস্তে বিড়বিড় করলো, আহিয়ান তুই নিজেও জানিস না বিশ্বাস করে কিভাবে শিয়ালের কাছে মুরগি বাগা দিয়ে যাচ্ছিস। আহিয়ান মৃদুলের দিকে তাকিয়ে বলল, কিছু বললি? মৃদুল উত্তর দেওয়ার আগেই রিহান বলে উঠল, ও বলেছে তুই নিশ্চিন্তে যা, আমরা এখানে আহিয়াকে পাহারা দিচ্ছি। তারপরে আহিয়ান ওদের বারবার সাবধান করলো, বারবার বলে গেল ওর বোনের দিকে খেয়াল রাখতে। ত্রিধা রুমে বসেছিল, কিন্তু একটু আগে খোলা বারান্দার বাইরে এত সাদা মেঘ জমতে দেখে খুশি হয়ে ছুটে এসেছে বারান্দায়। ত্রিধা বারান্দায় বসে মেঘের রাজ্য উপভোগ করছিল, তার ভাবছিল গতকালকে রাতের সকল ঘটনা। আজকাল আহিয়ান ভাইয়াকে দেখলে বুকের ভেতরটা কেমন ধুরপুর ধুরপুর করে। সামনে আসলে মনে হয় বক্ষপিঞ্জরে ঝড় তুফান নার্গিস টর্নেডো সাইক্লো সব যেন একসাথে বেড়ে যায়। একে একে মনের দরজায় কড়া দিল গতকালকের রাতের সকল ঘটনা। আচমকা ত্রিধাকে কোলে তুলে নেওয়া, কানে ফুল গুজে দেওয়া, গান শোনানো, জোনাকি পোকা দিয়ে নাকে ফুল বানানো। সবচেয়ে বেশি যে জিনিসটা ত্রিধার পাগল করেছে তা হলো আহিয়ানের মুখে নিজেকে বউ বউ লাগছে শুনতে পারায় অনুভূতি। ঘটনাগুলো মনে পড়তেই লজ্জায় ত্রিধা রানীর গাল লাল হয়ে উঠল। নিজের লজ্জা মাখা মুখ লুকাতে 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। ত্রিধা মনে করলো আহিয়া এসেছে, তাই বারান্দা থেকে চিৎকার করে বলল, দরজা খোলা আছে। তারপর আবারও মনের আনন্দের দোলনায় বসে মেঘ দেখা শুরু করলো। হঠাৎ কেউ দোলনায় হালকা ধাক্কা দিতেই দোলনাটা দুলে উঠল। ত্রিধা খিলখিলিয়ে হেসে বলল, মেঘ ভাসছে, মনে হয় বৃষ্টি হবে। তারপর আবারও আবেগী ভঙ্গিতে বলা শুরু করলো, এবারের ট্যুরটা সত্যি অনেক স্পেশাল, আমি এই দিনগুলো কখনোই ভুলবো না। স্পেশালি গতকালকের পূর্ণিমা রাত, ছোট ছোট জোনাকি, মস্ত বড় চাঁদ, তুমি, রিহান ভাইয়া। আর হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল, আর ত্রিধার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে, কিন্তু অকপটে তার মস্তিষ্কে হানা দিল অন্য কথা। একটু আগে যার কণ্ঠ শোনা গেল সে তো আহিয়া আপু নয়। ঠিক তখনই আবারও ভেসে এলো পুরুষালী ভরাট কণ্ঠ। ত্রিধা মুহূর্তে চমকে উঠল, পিছনে তাকিয়ে দেখল এতক্ষণ ধরে আহিয়ান ওর দোলনায় হালকা করে ধাক্কা দিয়ে দুলিয়ে যাচ্ছে। ত্রিধা দোলনা থেকে নেমে যেতে চাইল, কিন্তু আহিয়ান পেছন থেকে 2 কাঁধে কাঁধ ধরে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ বস। ত্রিধা ধমক শুনে ভয়ে চুপ করে বসে উঠল। এদিকে মৃদুলকে দাঁড় করিয়ে রেখে রিহান পায়ে পায়ে এগিয়ে গেল আহিয়ার দিকে। আহিয়া আপন মনে গুনগুনিয়ে গান গেয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে রিহান ওর একদম পেছন থেকে হাউ বলে চিৎকার দিল। এমতো অবস্থায় আহিয়া ভয়ে চিৎকার দিয়ে বলল, কে কে? রিহান এবার খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, গতকালকে রাতেই তো মাত্র বন্ধু হলাম, এর মাঝে ভুলে গেলে? আহিয়া এবার খানিকটা বিরক্ত বটে, চোখ ছোট ছোট করে বলল, বন্ধু হয়েছি ভালো কথা, কিন্তু এভাবে পিছন থেকে ভয় দেখালে কি করে চিনব? রিহান এবার একটু মজা করে বলল, আয় হায়, তোতা পাখি দেখি কথা কইবার পারে। ওর মুখে এমন পুরান ঢাকাইয়া কথা শুনে আহিয়া না চাইতেও হেসে দিল। আহিয়ার মিষ্টি হাসি দেখে রিহান নিজের মাথায় চুলে হাত দিয়ে ঠিক করতে করতে মৃদু হাসলো। হঠাৎ করে রিহান বলল, আচ্ছা আহিয়া, তুমি যখন আবারও ফিরে যাবে তখন কি আমায় মনে রাখবে? আহিয়া মৃদু হেসে বলল, তা এখন বলতে পারছি না, সেখানে ফিরে যাচ্ছি লেখাপড়া করতে, আমার মনে হয় সেটাই বেশি মনোযোগ দেওয়া উচিত। রিহান ব্যথাতুর হাসলো, তারপর মলিন কণ্ঠে বলল, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আহিয়া বলল, যদি সময় দীর্ঘ হয়? রিহান ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, গুনে নেব। আহিয়া আচমকা থেমে গেল, তারপর ওর দিকে তাকিয়ে বলল, কি? রিহান আবারও ব্যথাতুর হাসলো, তারপর কিছুটা ভাঙ্গা কণ্ঠে বলল, অপেক্ষার প্রহর। আহিয়া সামনে থাকা রঙিন একটা পাহাড়ি ফুল আলতো করে স্পর্শ করতে করতে বলল, যদি না ফিরি? রিহান এবার আহিয়ার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, তাহলে আমি নিজে গিয়ে ফিরিয়ে আনবো। একটু দূর থেকে মৃদুল সবটাই দেখছে আর বিরক্তি কণ্ঠে বলছে, তোর মতো মির্জাফর মনে হয় বর্তমান যুগে আর একটাও নেই। তোর কাছে আহিয়ান নিজের বোনকে হেফাজতে রেখে গেছে, কিন্তু সে তো আর জানে না তুই যে সবচেয়ে বড় মির্জাফর।
বন্ধুর বিশ্বাস নিয়ে খেলছিস? যেদিনও জানতে পারবে তুই আর তোর ভালোবাসা দুটোকেই কিক মেরে ব্রুজ খলিফা থেকে একদম নিচে ফেলে দেবে, তখন বুঝবি ওই শালা আহিয়ান কী জিনিস। তারপর মৃদুল চুপচাপ একা একা ফোন স্ক্রল করতে করতে হাঁটলো রিসোর্টের ভিউ পয়েন্টের দিকে। সিঙ্গেল মানুষের আর কী বা করার আছে? না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ। আজ সাজেকের সকলের ষষ্ঠ দিন। ভোরের হিমেল হাওয়া যখন সাজেকের পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে তখনই সবাই উঠে পড়ল। শেষ দিনের মতো পাহাড়ি সকালের দৃশ্যটা একবার চোখ ভরে দেখে নিল তারা। কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূরে ভেসে যাওয়া মেঘের শাড়ি আর লাল আভায় ভেজা সূর্যোদয় যেন বিদায়ে এক নীরব ডাক দিল। কেউ কেউ ব্যাগপত্র গুছিয়ে নিতে ব্যস্ত, আবার কেউ কেউ ছবি তুলে আরেকটু স্মৃতি ধরে রাখতে। তারপর রওনা হলো সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সকালের রাস্তাটা ছিল অন্যরকম শান্ত। পাহাড়ের আঁকাবাঁকা পথ, চারপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে ঝর্ণা বয়ে যাচ্ছে। গাড়ির জানালা খুলে সবাই শীতল হাওয়া উপভোগ করছিল। মাঝে মাঝে পাহাড়ি গ্রাম চোখে পড়ছিল, কোথাও ছোট্ট বাচ্চারা হাসি মুখে হাত নাড়ছিল। সাজেকে সেই স্বপ্নময় ভেলি ছেড়ে ধীরে ধীরে গাড়ি নেমে এলো সমতলের দিকে। দুপুর নাগাদ তারা পৌঁছালো খাগড়াছড়ি শহরে। পাহাড়ি রাজধানী নামে পরিচিত এই শহরটির রূপ একবারই আলাদা। চারপাশে সবুজ টিলা আর শহরের ভেতরে পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া। দুপুরে একটি রেস্টুরেন্টে পাহাড়ি খাবারের আয়োজন হলো। বাঁশকুড়ি ভাজি, পাহাড়ি মুরগির ঝোল, বাঁশে ভাজা মাছ। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া উপভোগ করলো। খাওয়া শেষ করে তারা বের হলো ঘুরতে। প্রথমে গেল রিসাং ঝর্ণাতে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে নামতে নামতে যখন তারা ঝর্ণার গর্জন শুনতে পেল, মনে হলো যেন প্রকৃতি তাদের আহ্বান জানাচ্ছে। বিশাল ঝর্ণা থেকে নেমে আসা ঠান্ডা জল ছিটকে গায়ে এসে লাগছিল। চারপাশে ভিজে বাতাস মন ভরে দিচ্ছিল। অনেকেই ছবি তুললো, কেউ পা ডুবিয়ে রাখলো স্বচ্ছ পানিতে। এরপর তারা গেল আলুটিলা গুহাতে। গুহার ভেতরে ঢুকতে অন্ধকারের রহস্যময় পরিবেশ তৈরি হলো। হাতে টর্চ লাইট নিয়ে সবাই একসাথে হাঁটছিল। ভেতরে ঠান্ডা বাতাস বইছিল, মাঝে মাঝে বাদরের ডাক ভেসে আসছিল। আর গুহার ছাদের ফোঁটা ফোঁটা জল পড়ায় শব্দে পরিবেশটা হয়ে উঠেছিল আরও রোমাঞ্চকর। গুহা থেকে বেরিয়ে এসে মেঘ, বন্যা, মাইশা, আইরিন, জান্নাত, রিয়া মিষ্টি হাত ছেড়ে হেসে উঠল। কিন্তু অভিজ্ঞতাটা সবার জন্য অমূল্য। বিকেলে তারা গেল হাঙ্গর ঝর্ণার পথে। সেখানে গিয়ে আবারও প্রকৃতির কোলাহল। পাহাড় বেয়ে নামা জলরাশি যেন ক্লান্ত পথিকের ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। চারপাশে পাখির ডাক, সবুজের সমারোহ, সবাই যেন হারিয়ে গেল। সন্ধ্যার আগে শহরে ফিরে তারা খাগড়াছড়ির স্থানীয় বাজারে কিছু কেনাকাটা করলো। আদিবাসী কাপড়, হাতের তৈরি অলংকার, বাঁশের জিনিসপত্র, রঙিন পাহাড়ি জামা ও শাড়ি দেখে অনেকেই নিজেদের জন্য আর প্রিয়জনদের জন্য উপহার কিনলো। রাতে হোটেলে ফিরে সবাই ক্লান্ত হলেও আনন্দে ভরা ছিল। আবার কেউ কেউ তো রাতের খাবার শেষে ছাদে বসে তারা ভরা আকাশ দেখলো। একে একে সবাই নিজেদের সাজেক ভ্রমণের প্রিয় মুহূর্ত নিয়ে গল্প করলো। হাসি আড্ডায় ভরে উঠল শেষ রাতটা। আগামীকাল সকালে তারা ফিরে যাবে সেই চিরচেনা খানবাড়িতে, কিন্তু মনে রয়ে যাবে পাহাড়ের সবুজ মেঘের ভেলা আর পাহাড়ি সংস্কৃতির মায়া। পরের দিন সকাল, সকলেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিল। একটু পরেই তারা রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। ত্রিধা লক্ষ্য করলো আহিয়ান অনেকক্ষণ যাবৎ কারোর সাথে ফোনে কথা বলছে। তার চোখ মুখ গম্ভীর। ত্রিধা এগিয়ে গেল সেদিকে। আহিয়ান নিজের পেছনের কারো উপস্থিত বুঝতে পেরে ঘুরে তাকালো, দেখলো ত্রিধা দাঁড়িয়ে। ত্রিধা যেই না কিছু বলতে যাবে তার আগে আহিয়ান চুপচাপ সেখান থেকে চলে আসলো। ত্রিধা একটু অবাক হলো, কিন্তু কিছুই বলল না। তারপর একে একে সবগুলো গাড়ি রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। আসার সময়ের মতোই এখনো আহিয়ান, রিহান, মৃদুল, আহিয়া, ত্রিধা, মিতু ও জুই এক গাড়িতে। সবাই চুপচাপ কথা বললো, আহিয়ান ও ত্রিধা একেবারেই চুপচাপ। আহিয়ান চোখে সানগ্লাস দিয়ে গাড়ির জানালার বাইরে তাকিয়ে আছে, আর ত্রিধা রানী চুপচাপ বসে নিচের দিকে তাকিয়ে নখ খুঁড়ছে। এদিকে আহিয়া মাঝে মাঝে আর চোখে রিহানের দিকে তাকাচ্ছে। যতবার তাকিয়েছে ততবারই রিহানের সঙ্গে তার চোখাচোখি হয়েছে। ঠিক তখনই আহিয়া আবারও চোখ নামিয়ে নিয়েছে। দেখতে দেখতে বেলা প্রায় 4টার দিকে ওদের গাড়ি এসে খানবাড়িতে থেমেছে। কিন্তু সবগুলো গাড়ি এখানে আসেনি। আবির, মেঘ, তানবীর, বন্যা, আদি, রায় ও তাদের মেয়ে আরিফ, মিমোর তাদের মেয়ে আহিয়ান, আহিয়াও ত্রিধা খানবাড়িতে এসেছে। ড্রাইভার যার যার বাড়িতে পৌঁছে দিয়েছে। সবাই ক্লান্ত হয়ে বাড়িতে পৌঁছে ড্রয়িং রুমে বসে পড়ল। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান ওদেরকে দেখে খুশিতে ছুটে আসলেন। তারপর কুশল বিনিময় করে ওদের জন্য সর্বদা হালকা নাস্তার ব্যবস্থা করলেন। কিন্তু আহিয়ান ড্রয়িং রুমে একটুও দাঁড়ালো না।
চলে গেল নিজের রুমে। ত্রিধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ত্রিধা কিছুতেই বুঝতে পারছে না আহিয়ান ভাইয়ার কি হলো। সাজেকে এই 7 দিন ত্রিধা ভুলে গিয়েছিল আহিয়ানের গম্ভীর স্বভাবটাকে, কিন্তু খানবাড়িতে ফেরার সাথে সাথেই যেন আহিয়ান আবার আগের রূপ নিয়েছে। তাহলে কি সাজেকের এই কয়েকটা দিন শুধুই ত্রিধার স্বপ্ন ছিল? ভাবতে ভাবতে মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর চুপচাপ লাগেজ হাতে উঠে যাচ্ছিল তৃতীয় তলায়। পেছন থেকে হালিমা খান ডেকে বলল শরবতটা খেয়ে যেতে, কিন্তু ত্রিধা আর ফিরে তাকালো না। নিজের রুমে ঢুকে জোরে ঠাস করে শব্দ করে দরজাটা লাগিয়ে দিল। সন্ধ্যাবেলা কম বেশি সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। খানবাড়ির নতুন কাজের লোক পদ্ম সকালের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করে এনেছে। অল্প বয়সী মেয়ে, কিন্তু কাজে কর্মে বেশ চতুর। যে যা বলে গুছিয়ে সব কাজ করে দিতে পারে। পদ্মার হাতে চা নাস্তা খেতে খেতে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালো জমেছে। আগামীকাল একদিন রেস্ট নিয়ে পরশু থেকে আবারও সবার কাজে কর্মে ফিরে যাবে। তানভীর আরিফের উদ্দেশ্যে বলল, আরিফ, তুই মিমকে নিয়ে আরও সপ্তাহখানেক এ বাড়িতে থেকে যা। এখান থেকে না হয় কয়েকদিন অফিসে যাবি। আরিফ মৃদু হেসে বলল, না ভাইয়া, মিম অন্য সময় এসে থাকবে না। না হয় আগামীকাল আমাদের যেতেই হবে। তাছাড়া আবির ভাইয়া তো আছেই, খুব শীঘ্রই আবার আসা হবে। উষা দৌড়ে এসে আরিফের কোলে চলে বসলো। বলল, আমি যাব না বাবাই, আমি নানু বাড়িতে থাকবো। ওর কথা শুনে সকলে হেসে দিল। আবির আরিফের কোল থেকে ভাগ্নিকে নিজের কোলে নিয়ে বসালো। সেটা দেখে ছুটে আসলো আদিবা। তার কোমরে হাত দিয়ে আদো আদো কণ্ঠে বলল, এই বল বাবা, তুমি আপুকে কোলে নিয়েছো কেন? লামাও, এক্ষুনি লামা বলছি। ওর কোমরে হাত দিয়ে কথা বলার স্টাইল দেখে সকলে হেসে দিল। আবির হাত বাড়িয়ে আদিবাকে কোলে নিতে চাইলে সে অভিমান করে দূরে সরে গেল। দূর থেকে অভিমানী কণ্ঠে বলল, যাব না আমি তোমার কোলে। আমার বলো পাপা, তুমি আপুকে কেন কোলে নেবে? তানবীর এসে জোর করে আদিবাকে কোলে নিল। আদিবার সে কি কান্না, পুরো বাড়ি মাথা তুলে ফেলেছে। এই সবগুলো পাপা ওর একার। ওর এমন কান্নাকাটি দেখে উষা নিজেই তার বড় মামার কোল থেকে নেমে বাবাইয়ের কোলে উঠল। তারপর মুখ ভেঙচি দিয়ে বলল, হিংসুটে মেয়ে। এই কথা শুনে তো আদিবার কান্নার শব্দ আরও তীব্র হলো। ওর কান্নার শব্দ পেয়ে কিচেন থেকে ছুটে আসলো রাই, কিন্তু এসে দেখলো আদিবা মেজো ভাসুর তানভীর ভাইয়ের কোলে। তাই আবার ফিরে গেল। কিচেনে মেঘ, বন্যা ও রায় রাতের খাবারের আয়োজন করছে। ওদেরকে সাহায্য করছে কাজের মেয়ে পদ্ম। মিম পাশে দাঁড়িয়ে একটা শসা খেতে খেতে ওদের সাথে গল্প করছে। মিম অবশ্য চেয়েছিল ওদেরকে হেল্প করতে, কিন্তু মেঘ, বন্যা করার নিষেধ। মিম বাপের বাড়িতে এসে কোনো কাজ করতে পারবে না, এখানে আসলে শুধু রেস্টে থাকবে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, কিন্তু ত্রিধা এখনো নিচে নামেনি। আহিয়া নিচে নামার সময় কয়েকবার ডেকে এসেছে, কিন্তু ত্রিধার কোনো সাড়া শব্দ পায়নি। আহিয়ান সন্ধ্যা বেরিয়েছিল, একটু আগে বাড়ি ফিরেছে। রুমে যাওয়ার সময় লক্ষ্য করলো ত্রিধার রুমে দরজা বন্ধ। একটু পর ফ্রেশ হয়ে ডিনারের জন্য নিচে নামার সময়ও লক্ষ্য করলো দরজাটা এখনো বন্ধ। আহিয়ান চুপচাপ এসে ডাইনিং টেবিলে বসলো। মেঘ সকলকে খাবার বেরিয়ে দিচ্ছে। তানভীর জোরে জোরে বন্যাকে ডেকে উঠল। বন্যা কিচেন থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তানভীর হালকা গম্ভীর কণ্ঠে বলল, আমার মেয়ে কই? তুমি কি আমার মেয়ের খোঁজ খবর ঠিক মতো নিচ্ছ না? সেই যে বাড়ি ফিরে উপরে গেল, তারপর তো ওকে আর দেখলামই না।